যখন পার্থ চট্টোপাধ্যায় তার পাশে এসে দাঁড়াচ্ছেন ফিরহাদ হাকিম, ববি হাকিম, তখন একটা অভিমানের সুর কিন্তু ছিল। আপনি বলেছিলেন আপনি তো নির্বাচিত বা আপনি তো মন্ত্রিসভার সদস্য নন, সুতরাং ওখানে একটা অভিমানের সুর ছিল। কোথাও কোথাও মনে হয় না যে তৃণমূল কংগ্রেসে যারা আজকে খুব শক্তিশালী, যারা আপনাকে বিভিন্নভাবে জর্জরিত করেন, তাদের সঙ্গে লড়তে গেলে একটা একটা সংসদীয় রাজনীতির পদের দরকার হয়? কারণ সবার ক্ষেত্রে তো অনুব্রত মণ্ডলের মতো একটা প্রান্তিক জেলা নিয়ে জুড়ে বসা সম্ভব নয়। সেক্ষেত্রে কুণাল ঘোষের মনে হয় না সমানে সমানে টক্কর দিতে হলে অন্তত মন্ত্রিসভাতে থাকাটা খুব জরুরি? আমি যে মাঝখানের কয়েকটা বছর পার্টির তথাকথিত মূল স্রোতের বাইরে গিয়ে একা বেঁচেছিলাম, এই সময়টা আমায় শিখিয়ে দিয়েছে ওপরে ঈশ্বর যদি সঙ্গে থাকে আর যদি আমি ঠিক বলে থাকি, ঠিক ভাবনায় থাকি, ঠিক পথে থাকি, তাহলে সব পদ ফদ লাগে না। পদ ভালো জিনিস, এলে ভালো, না হলে ভালো, কিন্তু দিনের শেষে ব্যক্তি তিনি যেন একটা ধারণায় পরিণত হতে পারেন। তার সঙ্গে অমুক পদ থাকলে তিনি শক্তিশালী, আর পদহীন হলে তার শক্তি নেই। আমি চাই না কুণাল ঘোষ ওইভাবে পরিচিত থাকুক। কুণালদা, আমরা এর আগেও দেখেছি, এখনো দেখছি, আপনি যাকেই বোঝাতে যান সেই বিজেপিতে যোগ দেয়। তাহলে কুণাল ঘোষ কবে বিজেপিতে যোগ দিচ্ছে? কুণাল ঘোষ বিজেপিতে যোগ দিচ্ছেন এরকম কোনো খবর আমার কাছে নেই। বিজেপির বেশ কিছু সিনিয়র নেতা আমার জামিনের পর আমার কাছে এসেছিলেন, আমার বাড়ি এসেছিলেন। আমি রাজি না হতে আমার পাড়ার ছেলেদের বুঝিয়ে গেছিলেন, দাদাকে পাঠাও। আমার তখন মনে হয়েছিল যে প্রথম কথা এগুলো মিলবে না, আর দ্বিতীয় হচ্ছে আমার মনে হয়েছিল যে পার্টি আমার প্রাণের পার্টি, যেখান থেকে আমাকে বিতর্কিত কলঙ্কিত হয়ে কারুর চক্রান্তে দূরে যেতে হয়েছে, সেই জায়গাটায় ফিরে যাওয়াটা অনেক বেশি সম্মানের এবং চ্যালেঞ্জের। আমি সেই পথটায় ছিলাম। 2 নম্বর হচ্ছে দিলীপ ঘোষ সাক্ষী আমি এই কারণে বলি, কারণ দিলীপবাবুর সঙ্গে আমার একটা অদ্ভুত আলাপ, টুকটাক পরিচয়। আলাপের প্রথম দিনে দিলীপ ঘোষ আমাকে কোনোদিন ইয়েতে যেতে বলেননি, বিজেপিতে, আর আমি বলে দিয়েছিলাম দিলীপ দা আপনার সঙ্গে আমার কথা, কিন্তু আমি বিজেপিতে যেতে চাই না। ফলে এই যে সম্মানজনক একটা পরিচয় বা বন্ধুত্ব, সেটা আজও অটুট আছে। উনি জানেন আমি বিজেপিতে যাব না, ফলে আমার ওনাকে বাড়তি তেল দিয়ে আমার ভবিষ্যৎ নেতা হওয়ার কোনো কারণ ছিল না। ওই সময় কিন্তু উনি সভাপতি ছিলেন ওই সময়টা। আর একটা বিষয় হচ্ছে, আমি কাউকে বোঝাতে গেলে তিনি বিজেপিতে যান, এটা বোধহয় ঠিক নয়। 21 সালে শতাব্দী রায় দিল্লির টিকিটটা কেটে ফেলেছিল, কেউ থামাতে পারেনি। তখন কিন্তু কুণাল ঘোষ দুপুরবেলা নবীনা সিনেমার উপরের ফ্ল্যাটে শতাব্দীকে বুঝিয়ে অন্যদিকে মুকুল রায়ের ফোন ঢুকছে, দিল্লিতে কখন পৌঁছচ্ছ, আর ওখানে কুণাল ঘোষ শেষ পর্যন্ত নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে গেছিল। ফলে কুণাল ঘোষ বোঝাতে গেলে কাজ হয় না, সেটা বোধহয় ঠিক নয়। এর অনেকগুলো উদাহরণ দিতে পারি, সবটা প্রকাশ্যে দেওয়া ঠিক হবে না। অনেকে বলছে আপনি বিজেপির সঙ্গে সেটিং রেখে চলছেন। আমার বিরুদ্ধে তো বিজেপিরও মামলা আছে, সেন্ট্রাল এজেন্সির মামলা আছে, তো সুতরাং আমি সেটিং রেখে চলবো কেন? বরানগরে নাকি আপনি বিজেপির সাহায্য করছেন, মানে বরানগর উপনির্বাচন কেন্দ্রে যে নির্বাচনটা হবে সেখানে নাকি আপনি বিজেপির সাহায্য ওটা করছেন। বলা হচ্ছে যেহেতু বরানগরের প্রার্থী আমার একদা ঘনিষ্ঠ ছিল, কিন্তু ও যেরকম বিজেপিতে ভালো থাকতে ব্যক্তিগত আক্রমণ করছে, কুকথা বলছে। সবচেয়ে বড় কথা, এক তো আমি তৃণমূলের কর্মী, তৃণমূলকেই জেতাবো। 2 হচ্ছে সায়ন্তিকা মেয়েটিকে আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? ও কত বড় নায়িকা ওসব আমি জানি না, কিন্তু বাঁকুড়ায় ওকে লড়তে পাঠানো হয়েছিল, ও অল্পের জন্য হেরে যায়। কিন্তু একটা নায়িকা হওয়া সত্ত্বেও হেরে যাওয়ার পরে কলকাতা থেকে বাঁকুড়া নিয়মিত দৌড়ে যেভাবে ও তৃণমূলের একজন সৈনিক হিসেবে কাজ করেছে, তাতে আমি কিন্তু সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গুণমুগ্ধ হয়ে গেছি। একজন রাজনৈতিক কর্মী, সংগঠক সায়ন্তিকার, ওর বরানগর থেকে জিতে আসা উচিত।